মালতী, তুমি ঘরের কাজ শেষ করে একবার এই দিকে এসে বসো। গ্রামের মানুষ যেভাবে আমাদের নন্দিনীর প্রশংসা করছে তা আজ আমার কানেও এলো। সকাল থেকে পাড়ায় যার সাথে দেখা হচ্ছে সেই আমাদের মেয়ের গুণের কথা বলছে। কারোর অসুখে ওষুধ এনে দেওয়া, কারোর বিপদে পাশে থাকা, সবই তো ওর স্বভাব। মেয়েটা আর ছোট নেই মালতী, ওর বিয়ের বয়স হয়েছে। এবার ওর একটা সুন্দর ভবিষ্যৎ ঠিক করা আমাদের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। আপনি হঠাৎ এই সিদ্ধান্তের কথা কেন বলছেন? নন্দিনীর বিয়ের কথা শুনলে আমার বুকের ভেতরের মায়ের মনটা কেমন যেন একটু কেঁপে ওঠে। সমাজের নিয়ম তো আমাদের মানতেই হবে মালতী। সুপাত্র দেখে ওর হাতটা যদি কোনো ভালো ছেলের কাছে সঁপে দিতে পারি তবেই আমি নিশ্চিন্ত হব। কিন্তু আমরা কি একবারও আমাদের মেয়ের মনের ইচ্ছেটা জানার চেষ্টা করেছি? ও কি এই বিয়েতে সহজে নিজের মতো মত দেবে বলে মনে হয়? আমি ওর বাবা মালতী, ওর ভালো মন্দ বিচার করার অধিকার উপরওয়ালা আমাকে দিয়েছেন। আমি ওর জন্য যা করব তা ওর মঙ্গলের জন্যই করব। আপনি যখন নিজের সিদ্ধান্তে এতটাই অটল, তখন আমি আর কোনো কথাই বাড়াবো না। তবে মেয়ের মতামত নেওয়াটা কিন্তু জরুরি ছিল। তুমি আর মিছে দুশ্চিন্তা করো না মালতী। আমি আজ থেকেই ওদিকের চেনা পাত্রদের খোঁজ নেওয়া শুরু করছি। এবার তুমি ঘরের দিকে যাও। নন্দিনী মা, তুমি জানালার পাশে একলা দাঁড়িয়ে কি দেখছো? তোমার সাথে আমার জরুরি একটা বিষয় গভীর আলোচনা করা প্রয়োজন। বাবা, আপনি ঘরের ভেতর এসে এই কাঠের চেয়ারটায় বসুন। আপনার মুখটা আজ বেশি গম্ভীর লাগছে। কোনো বিশেষ সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা নয় নন্দিনী, তোমার বিয়ের বয়স হয়েছে, তাই আমি আর তোমার মা মিলে তোমার জন্য একটা সুপাত্রের খোঁজ করেছি। বাবা, আপনি হঠাৎ এই বিয়ের কথা কেন বলছেন? আমি তো এখন এই মাটির ঘর আর গ্রামের মানুষের সেবা করেই নিজের জীবন কাটাতে চাই। সমাজের নিয়ম তো কোনোদিনও ভাঙা যায় না নন্দিনী মা। একজন উপযুক্ত মানুষের হাতে তোমার জীবনের ভার তুলে দেওয়া আমার পরম দায়িত্ব। বাবা, আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার এই নিজের মনের একটা গোপন সত্য কথা আজ আপনার এই চেনা মুখের সামনে বলতে চাই। কি এমন গোপন কথা মা? তুমি কোনো দ্বিধা না করে সব সত্য আমার কাছে খুলে বলো। আমি তোমার সব কথা মন দিয়ে শুনবো। বাবা, আমার জীবনে একজন মানুষ আছে, তার নাম অরুণ। আমি ওনাকেই নিজের জীবনের একমাত্র জীবনসঙ্গী হিসেবে মনে মনে বরণ করে নিয়েছি। এ তুমি কেমন কথা বলছো নন্দিনী? সে কে, কি করে, তার বংশের পরিচয় কি? রায় পরিবারের মেয়ের সাথে কি তার মর্যাদা মিলবে? অরুণ বাবা, তুমি তো ওদিকের কাদা রাস্তা পেরিয়ে আমার এই বাড়ির উঠানে এসে হাজির হলে, তা তোমার নিজের ঘরের পরিচয়টা একটু দাও। কাকাবাবু, আমি এক সাধারণ পরিবারের সন্তান। শহরে সামান্য একটা ছোট কাজ করে নিজের মতো করে কোনো মতে নিজের জীবন পার করি। আমার একমাত্র মেয়ে নন্দিনী নিজের মুখে তোমার নাম আমার কাছে প্রকাশ করেছে অরুণ। তা তুমি ওর ভবিষ্যতের জন্য কি ভেবেছো? কাকাবাবু, আমি দরিদ্র মানুষ হতে পারি, কিন্তু আমার মনের ভেতর কোনো ছল চাতুরি নেই। আমি পরিশ্রম করে কাটাতে ভালোবাসি। শুধু খাটুনি দিয়ে তো আর একটা মেয়ের সারা জীবনের সুখ আর নিরাপত্তা কেনা যায় না অরুণ বাবা। সংসারের খরচ কঠিন জিনিস। আমি কোনো দিনও নন্দিনীকে কোনো কষ্টের মুখোমুখি হতে দেব না কাকাবাবু। আমার সাধ্য মতো আমি ওকে নিজের সর্বোচ্চ মর্যাদা দিয়ে আগলে রাখব। তোমার মুখের এই বিনয়ী কথাগুলো শুনলে আমার নিজেরও মনের ভেতর এক বড় দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে অরুণ বাবা। সুখে রাখা কঠিন। আমি কোনো বড় কথা বলবো না কাকাবাবু। আপনি যদি আমার এই সরল সত্যের উপর একটু বিশ্বাস রাখেন তবে আমি ধন্য হব। বিশ্বাসের পরীক্ষা তো সময় নেবে অরুণ। তুমি এখন ওদিকে বারান্দায় ছায়ায় গিয়ে একটু বসো, আমাকে নিজের মতো করে একটু ভাবতে দাও। নন্দিনী, তোমার বাবার সাথে আজ সকালের দিকে আমার সব বিষয়ে কথা হয়েছে। ওনার মনের ভেতরের কঠিন রূপ আমি নিজের চোখে দেখেছি। অরুণ,
বাবা তোমাকে দেখার পর কি বললেন? উনি কি আমাদের সম্পর্কের কথা জানার পর বেশি রেগে গেছেন? না নন্দিনী, উনি রাগ করেননি, কিন্তু ওনার বংশের মর্যাদা, তোমার ভবিষ্যতের চিন্তা ওনাকে বেশি ভাবিয়ে তুলেছে। আমি তো জানতাম বাবা সহজে এই বিষয়ে নিজের মত দেবেন না। ওনার এই জেদের কারণেই আমাদের চলার পথ আরো কঠিন হয়ে গেল। আমরা তো কোনো অন্যায় বা অপরাধ করিনি নন্দিনী, তবে কেন ওনার এই চেনা মুখের সামনে দাঁড়িয়ে এতটা অপরাধী বোধ করছি বলো? তুমি চিন্তা করো না অরুণ, আমি বাবাকে ছেড়ে কোথাও চলে যাব না, কিন্তু ওনার অনুমতি ছাড়াও এই ঘর ছাড়তে পারবো না। আমি কোনো দিনও তোমাকে নিজের পরিবারের বিরুদ্ধে যাওয়ার জন্য জোর করব না নন্দিনী। সম্পর্ক কখনো জোর করে আদায় করা যায় না। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা দুজনেই নিজের মনের ধৈর্য হারাবো না। সময় হলে বাবা নিশ্চয়ই আমাদের এই খাঁটি টান বুঝতে পারবেন। হ্যাঁ, চলো আর মিছে সময় নষ্ট না করে এবার ধীর পায়ে বাড়ির দিকে রওনা দিই। চারিদিকের মেঘের ডাক বাড়ছে আরো। নন্দিনী মা, তুমি ওদিকের দরজা ধরে ওভাবে একলা দাঁড়িয়ে আছো কেন? সকাল থেকে তোমার এই মলিন মুখ দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মা, তুমি তো জানো বাবা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছেন, কিন্তু আমার মনের ভেতরে সত্য কথা জানার পর উনি চুপ হয়ে গেছেন। তোমার বাবা সহজে এই বিষয়ে অমত দেবেন না নন্দিনী মা। উনার এই কঠোর কঠিনতার আড়ালে তোমার জন্য গভীর ভালোবাসা আছে। আমি তো কোনো ভুল মানুষকে নিজের জীবনে বরণ করিনি মা। অরুণ সৎ আর পরিশ্রমী ছেলে। উনি কাউকে কোনো দিনও কষ্ট দেননি। আমি তো অরুণের বিনয়ী স্বভাবের কথা অনেক মানুষের মুখে শুনেছি মা, কিন্তু রায় পরিবারের এই পুরনো জেদ ভাঙা খুব কঠিন কাজ। তুমি যদি বাবাকে একটু বুঝিয়ে বলতে মা, তবে হয়তো ওনার মনের ভেতরে এই অকারণ ক্ষোভ আর ভুল ধারণা এক নিমেষে দূর হতো। একজন মা হিসেবে আমি তো সবসময় তোমার সুখের কথাই চিন্তা করি মা, তবে ওনার মুখের ওপর কথা বলার সাহস আমার নেই। নিজের ভাগ্যকে আমি ওপরওয়ালার হাতে সঁপে দিলাম মা, তবে অরুণের এই সরল সত্যকে আমি নিজের জীবনে কোনো দিনও ছোট হতে দেব না। তুমি নিজের মনের জোর হারিও না নন্দিনী মা। তুমি এখন হাত মুখ ধুয়ে বারান্দার দিকে যাও, আমি তোমার জন্য গরম খাবার নিয়ে আসছি। অরুণাথ, সকাল থেকে তোমার এই চিন্তিত মুখ দেখে আমার নিজেরও মনের ভেতর কেমন একটা অজানা খটকা লাগছে। কোনো বিশেষ সমস্যা হয়েছে নাকি? শশাঙ্ক, আমার একমাত্র মেয়ে নন্দিনী নিজের মুখে অরুণের নাম আমার কাছে প্রকাশ করেছে। এই অসম সম্পর্ক আমি কিভাবে মেনে নিই বলো? অরুণ তো ভালো ছেলে আর শিক্ষিত ছেলে অরুণাথ। ও গরিব হতে পারে, কিন্তু গ্রামের প্রতিটা মানুষের বিপদে ও যেভাবে ছুটে আসে তা চমৎকার। শুধু মানুষের ভালো করলেই তো আর বংশের মর্যাদা বাঁচে না শশাঙ্ক। আমার মেয়ে সারা জীবনের সুখ আর নিরাপত্তার দায়িত্ব কে নেবে? ভালোবাসা দায়িত্ব দুটোই জীবনের পরম সত্য হরনাথ, কিন্তু নিজের জেদের জন্য মেয়ের মুখের এই সরল হাসি কেড়ে নেওয়া কি ঠিক হবে? রায় পরিবারের একটা বড় সামাজিক সম্মান আছে শশাঙ্ক। আমি হুট করে এক সাধারণ ঘরের ছেলের হাতে নন্দিনীকে সঁপে দিতে পারি না। সমাজ আজ আছে কাল নেই হরনাথ, কিন্তু সন্তানের চোখের জল সারা জীবন একজন বাবার বুকটাকে বেশি পুড়িয়ে মারে রে ভাই। তুমি এখন আমাকে জ্ঞান দিচ্ছ শশাঙ্ক? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে একজন উপযুক্ত বাবার মনের ভেতরের আসল যন্ত্রণা কতটা কঠিন। আমি তোমার বন্ধুই রে হরনাথ, তাই ভালো পরামর্শ দিলাম। এবার বাকি সিদ্ধান্ত তোমাকে নিজের বুদ্ধিতে ঠান্ডা মাথায় নিতে হবে। অরুণ, আমি নিজের ঘর ছেড়ে কোনো দিনও তোমার সাথে পালিয়ে যাব না, কিন্তু নিজের মনের এই খাঁটি ভালোবাসাও আমি কোনো দিনও ছাড়তে পারবো না। আমি কোনোদিনও তোমাকে নিজের পরিবারের বিরুদ্ধে যাওয়ার জন্য জোর করব না নন্দিনী। সম্পর্ক কখনো জোর করে বা বাধ্য করে আদায় করা যায় না। বাবা আজ শশাঙ্ক কাকাবাবুর সাথে আমাদের এই সম্পর্কের কথা নিয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। রায় পরিবারের এই বড় সামাজিক সম্মানের সামনে আমার মতো এক সাধারণ গরিব ছেলের কোনো মূল্য নেই।
তা আমি খুব ভালো করেই জানি। শুধু টাকা পয়সা দিয়েই তো আর মানুষের আসল বিচার বিবেচনা হয় না অরুণ। আমাদের এই সরল সত্যকে আমি নিজের জীবনের সবচেয়ে বড় মনে করি। পরিস্থিতি যদি আরো বেশি কঠিন হয়ে যায় নন্দিনী, তবে কি তুমি নিজের বাবার এই আদেশ মেনে আমাকে একবারে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেবে? এ তুমি কেমন কথা বলছো অরুণ? নিজের জীবন থাকতে আমি অন্য কারোর কথা মনে আনতে পারবো না। ওপরওয়ালা আমাদের পথ নিশ্চয়ই দেখাবেন। তোমার এই মুখের আশার কথাগুলো শুনলে আমার বুকের ভেতরে সব ভয় আর মনের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। চলো সামনে এগোই। হ্যাঁ, আকাশ যেভাবে কালো হয়ে আসছে তাতে আর মিছে সময় নষ্ট না করে চলো ধীর পায়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিই। নন্দিনী নিজের মনের জেদ বজায় রেখে আজ ভোরের দিকেই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এই নিঝুম ঘরের কোণে একা বসে কি ভাবছেন? মালতী, রায় পরিবারের একমাত্র মেয়ে হয়েও ও নিজের বাবার আদেশ অমান্য করে কোন সাহস এই মাটির ঘরে চোখ কাট পার হয়ে চলে গেল? আপনি ওনাকে নিজের মুখের কঠোর আদেশ দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলেছিলেন। একজন অভিমানী মেয়ে আর কতদিনই অপমান সহ্য করবে? আমি তো ওর মঙ্গলের জন্যই সুপাত্রের খোঁজ করছিলাম মালতী। ও নিজের ওই অবুঝ জেদের কারণে আমার বংশের বড় মর্যাদা ধুলোয় মেশালো। মুখের এই কথার মিথ্যে রাগ দিয়ে আপনি আর কতদিন নিজের ভেতরের এই অবুঝ পিতৃত্বকে আড়াল করে রাখবেন? বুক চিরে দেখুন আজও কত একা। যে সন্তান নিজের জন্মদাতার এই শেষ বয়সের কষ্ট বুঝলো না, তার জন্য চোখের জল ফেলে আজ আর কোনো লাভ নেই মালতী। ও তো কোনো অপরাধ বা অন্যায় করেনি, শুধু নিজের ভালোবাসার মানুষের হাত ধরে এই কাদার পথে বেরিয়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আমার এই নিজের জীবনের সব সুখ কেমন এক নিমেষে শেষ হয়ে গেল মালতী। ঘরটা হঠাৎ বেশি ফাঁকা আর নিঝুম লাগছে গো। মনের ভেতরের এই মিথ্যে অহংকার এবার একবার ঝেড়ে ফেলুন। আপনি এখন ওদিকের জানলার কপাটগুলো ভালো করে বন্ধ করে দিয়ে শান্ত হয়ে বসুন। নন্দিনী, এই পাহাড়ের পথ পিছল আর খাড়া চারিদিকের মেঘের ঢাক যেভাবে বাড়ছে, তাতে আমার চলার গতি আরো বাড়াতে হবে রে। অরুণ, আমি নিজের ক্লান্তি আর পায়ের ব্যথার কথা একদম ভুলে গেছি। তোমার সাথে এই নতুন পথ চলতে আমার কোনো আর ভয় নেই। আমরা তো এক কাপড়েই অজানা পাহাড়ে এসে আশ্রয় খুঁজছি নন্দিনী। জীবনের এক নতুন লড়াই বেশ কঠিন আর দীর্ঘ হতে পারে, কিন্তু মানুষের এই একতার জোর আর পারস্পরিক মিল থাকলেই সব দুঃখ জয় করা যায় অরুণ। আমি তোমার কষ্টের দিনে সব সময় তোমার পাশে থাকবো। রায় পরিবারের এই রাজপ্রাসাদ ছেড়ে তুমি আজ আমার মতো এক সাধারণ মানুষের সাথে এই কাদার পথে পা বাড়িয়েছ, তা আমার বড়ই ভাগ্য। শুধু টাকা পয়সার আর বড় ঘরের সুখ তো মানুষের মনে আসল শান্তি দেয় না অরুণ। তোমার এই সরল সত্যের মাঝে আমার পরম তৃপ্তি। তুমি ওদিকের উঁচু ঢালটার দিকে একবার তাকিয়ে দেখো নন্দিনী। বনের ভেতরে একটা ছোট পুরনো ভাঙা চালার মতো ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ অরুণ, চলো আমরা আর মিছে সময় নষ্ট না করে ওই নিরাপদ আশ্রয়ের দিকে ধীর পায়ে নিজের দু পা বাড়িয়ে দিই। তুমি সাবধানে নিজের পা ফেলো নন্দিনী। পাহাড়ের এই কাদা রাস্তা পিছল, হেঁটে চলা কঠিন। নন্দিনী, এই ঘরের চালার বাঁশগুলো পুরনো হয়ে গেছে। দেখছো তো কিভাবে ছাদ চুইয়ে বৃষ্টির পানি মেঝের উপরে এসে পড়েছে। অরুণ, মেঝের এই কাদা মাটি আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দেব। ঘরের দেয়ালগুলো ভাঙা হলেও এখানে আমাদের একটা নিরাপদ আশ্রয় তো হলো। তুমি এই ভেজা মাটির উপর একটু দেওয়াল ঘেঁষে বসো নন্দিনী। আমি বনের ধার থেকে শুকনো কাঠ আর কিছু ভাঙা ডালপালা কুড়িয়ে নিয়ে আসি। বাহিরে যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে অরুণ, তাতে একা জঙ্গলের দিকে যাওয়া বিপজ্জনক হতে পারে। তুমি বরং এই ঘরের কোণাতেই থাকো। বনের ভেতরে শুকনো কাঠ না আনলে আমরা রাতের আগুন জ্বালাতে পারবো না নন্দিনী। এই তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুনের প্রয়োজন। তাহলে তুমি সাবধানে যে অরুণ। আমি ততক্ষণ ঘরের এই এক কোণে কাদা মাটিটা দিয়ে কাঠি দিয়ে একপাশে গুছিয়ে সরিয়ে রাখি। আমি ঘরের জন্য মজবুত বাঁশের খুঁটিও জোগাড় করে আনবো, যাতে কাল সকালের দিকে এই ভাঙা ছাদটা সুন্দর করে শক্ত করে বাঁধা যায়। নিজের একটা স্বাধীন ঘর তৈরি করার এই কষ্টের মাঝেও মনের ভেতরে কেমন একটা শান্ত আনন্দ লুকিয়ে আছে রে অরুণ।
কষ্টের পরে তো সুখ আসে নন্দিনী। আমরা দুজনে একসাথে থাকলে এই ভাঙা কুড়ে ঘরটিকেও একদিন একদিন এক সুখের নীড় বানিয়ে তুলব গো। চক্রবর্তী মশাই, আপনি ওইদিকে নিচু বিলটার দিকে একবার তাকিয়ে দেখুন। খালের তীব্র বন্যায় পুরো গ্রামের সব জমি আজ জলের নিচে ডুবে গেছে। গোপাল, রায় পরিবারের এই দীর্ঘ ইতিহাসে গ্রামের এমন বড় বিপর্যয় আমি নিজের এই দু চোখে কোনোদিনও দেখিনি রে বাবা। হ্যাঁ চক্রবর্তী মশাই, মাঠের ফসল তো নষ্ট হলোই, এখন মানুষের ঘর বাড়ি ভেঙে জল যেভাবে বাড়ছে তাতে গ্রামে থাকা কঠিন হয়ে পড়েছে। আমাদের এই গ্রামের নিচু পাড়া দরিদ্র মানুষগুলো তবে এখন নিজেদের যান বাঁচানোর জন্য কোথায় গিয়ে আশ্রয় নিচ্ছে গোপাল? গ্রামের সবাই নিজের ঘরের বাড়তি জিনিসপত্র থালিতে গুছিয়ে নিয়ে ওদিকে উঁচু পাহাড়ের নিরাপদ আশ্রয়ের দিকে ধীর পায়ে রওনা দিয়েছে। আমার এই বড় দালান ঘরের ভেতরেও আজ দুপুরের দিকে হাঁটু পর্যন্ত জল উঠে গেছে গোপাল। ওপরওয়ালা আমাদের কঠিন পরীক্ষায় ফেললেন। আপনি আর এই নিঝুম ঘরের কোণে বসে মিছে সময় নষ্ট করবেন না চক্রবর্তী মশাই। আপনি ও কাকিমা মিলে চটপট পাহাড়ের দিকে চলে যান। নিজের এই চেনা ভিটে মাটি আর ঘর বাড়ি ছেড়ে এই শেষ বয়সে অচেনা পাহাড়ে গিয়ে থাকা বেশি কষ্টের আর অপমানের রে বাবা। প্রাণের চেয়ে বড় তো আর কিছু নেই চক্রবর্তী মশাই। আপনি নবারুণকে সাথে নিয়ে ওদিকের উঁচু বাঁধের রাস্তা ধরে জলদি পা বাড়ান। নন্দিনী, বাইরে যেভাবে ঝড়ের তাণ্ডব চলছে আর চালের উপর বৃষ্টির জল পড়ছে, তাতে আমার নিজেরও মনে ভেতর ভেতর ভয় জাগছে রে। অরুণ, আমাদের এই ভাঙা ঘরের চাল দিয়ে পানি চুইয়ে পড়লেও আজ আমরা দুজনে একসাথে আছি। এই বড় ভরসায় আমার আর কোনো ভয় নেই। এই তীব্র ঠান্ডার মাঝে মাটির উনুনের এই আগুনটুকুই আজ আমাদের বেঁচে থাকার জন্য বড় এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে নন্দিনী। তুমি কাদার মাঠ থেকে আজ সারাদিন খেটে যে শুকনো কাঠগুলো এনেছিলে না অরুণ, সেইগুলো না থাকলে আজ রাতে এই ঝড়ে সহ্য করা কঠিন হতো। আমি আসলে ভাবছিলাম নন্দিনী, গ্রামের নিচু পাড়ার মানুষগুলো এই খালের তীব্র বন্যায় না জানি কত বড় কষ্টের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বাবার সে বড় দালান ঘরের কথা আজ আমার বারবার মনে পড়ছে অরুণ। জানি না ওনারা এই দুর্যোগের দিনে কেমন আছেন। চক্রবর্তী মশাই অভিজ্ঞ আর বিচক্ষণ মানুষ নন্দিনী। উনি নিশ্চয়ই গ্রামের সবাইকে নিয়ে কোনো নিরাপদ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। ওপরওয়ালার কাছে শুধু প্রার্থনাই করি, গ্রামের একটা মানুষও যেন কোনো বড় ক্ষতি না হয়, সবাই যেন একতার সাথে বেঁচে থাকে। তুমি আর মিছে দুশ্চিন্তা করে নিজের মন খারাপ করো না নন্দিনী। তুমি বরং আগুনের পাশে এসে শুকনো চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নাও। মালতী, চারিদিকের এই ঘন অন্ধকার আর তীব্র বাতাসের তরে আমার এই বৃদ্ধ শরীরের শেষ চোটটুকুও যেন একেবারে শেষ হয়ে আসছে গো। আপনি নিজের মনের ধৈর্য কোনোভাবেই হারাবেন না। গ্রামের এতগুলো মানুষ যখন এই পাহাড়ের পথে এগিয়ে চলেছে, তখন আমরাও একটা ভালো আশ্রয় পাবো। নিজের এই চেনা ভিটে মাটি আর বড় দালান ঘর বন্যায় ভেসে যাওয়ার পর এই শেষ বয়সে অচেনা পাহাড়ে যা যাবরের মতো ঘোরা কষ্টের। প্রকৃতির এই বড় দুর্যোগের সামনে তো আর কারোর কোনো হাত নেই। এখন শুধু নিজের জানটুকু বাঁচিয়ে উপরওয়ালার নাম স্মরণ করা ছাড়া উপায় নেই। চারিদিকের এই ছোট ছোট কুড়ে ঘরগুলোর ভেতরেও দেখছি বন্যার্ত মানুষের ভিড়ে তেল ধারণের আর কোনো সামান্যতম জায়গা বাকি নেই গো মালতী। আপনি সাবধানে নিজের পা ফেলুন। পাহাড়ের এই খাড়া রাস্তা কিন্তু পিছল। হাতের লাঠিটা মাটির ওপর একটু শক্ত করে চেপে ধরুন। পায়ের এই তীব্র ব্যথার চেয়েও মনের ভেতরের একাগ্র কষ্ট আমাকে বেশি পুড়িয়ে মারছে মালতী। এই বিপদে নন্দিনীমা কোথায় আছে কে জানে। আমাদের মেয়ের মনের জোর বেশি। ও নিশ্চয়ই অরুণের সঙ্গে কোনো না কোনোভাবে নিজের মাথা গোজার একটা নিরাপদ ঠাঁই খুঁজে পেয়েছে। আমি নিজের মুখের কঠোর জেদ দিয়ে ওকে ঘর থেকে বের করে দিয়ে বড় অপরাধ করে ফেলেছি মালতী। আজ এই চরম সংকটে তা বুঝছে। অরুণাথ, তোমার আর মিজে কাদা জল ভেঙে এই অন্ধকারের মাঝে পাহাড়ের নিচু ঘোরাঘুরি করো না। এই ওদিকে খাড়া ঢালটার দিকে একটু তাকাও। শশাঙ্ক, এই তীব্র ঝড় বৃষ্টি আর ঘন কুয়াশার মাঝে ওই দূর বনের ভেতরের অন্ধকার কোণে
একটা ছোট আলো মিট মিট করে জ্বলছে দেখছি। হ্যাঁ হরনাথ, ওই ছোট জীর্ণ চালার ভেতর থেকে এক আশার আলো এই দুর্যোগের রাতে আমাদের পথ দেখানোর জন্য জেগে আছে। শশাঙ্ক ভাই, ওইটা কার ঘর, কারা ওখানে আশ্রয় নিয়েছে তা কি তোমার জানা আছে? আমাদের মতো বৃদ্ধ মানুষের সেখানে জায়গা হবে? ঘরের মালিক কে তা বড় কথা নয় মালতী বৌদি, এই চরম বিপদের রাতে ওই আলোটুকুই আজ আমাদের বাঁচার জন্য বড় এক ভরসা। আমার এই অবশ শরীর আর এক পাও সামনের দিকে এগোতে চাইছে না শশাঙ্ক। চলো আমরা আর মিছে সময় নষ্ট না করে ওই আলোর দিকে যাই। তুমি কোনো চিন্তা করো না হরনাথ, আমি নিজের হাতের এই লণ্ঠনটা একটু উঁচু করে ধরে তোমাদের দুজনকে সাবধানে পথ দেখিয়ে নিয়ে চলছি। উপরওয়ালার বড় কৃপা না থাকলে এই জনমানবহীন কুয়াশা ঘেরা পাহাড়ে এমন সুন্দর একটা আশ্রয়ের খোঁজ এই রাতে মেলা কঠিন ছিল। চলো, ওই ঘরের বাঁশের বেড়ার কাছে ঘেঁষে যে ছোট নালাটা আছে তা সাবধানে পার হয়ে আমরা সোজা দরজার সামনে গিয়ে উপস্থিত হই। এ আমি নিজের এই দু চোখে কি দেখছি? এই বনের ভেতরের ছোট ভাঙা কুড়ে ঘরের মাঝে আমাদের নন্দিনী মা আর অরুণ একসাথে বসে আছে। বাবা, মা, তোমরা এই গভীর দুর্যোগের রাতে কাদা জল ভেঙে আমাদের এই জীর্ণ কুড়ে ঘরে দরজার সামনে কিভাবে এসে হাজির হলে? হ্যাঁ, কি গো বাবা? নন্দিনীমা, গ্রামের নিচু বিলের বন্যায় আমাদের সেই বড় দালান ঘর আজ একেবারে জলের নিচে ডুবে গেছে। আমরা অসহায় রে মা। কাকাবাবু, আপনারা আর ওভাবে দরজার কোণে দাঁড়িয়ে থাকবেন না। উনুন ঘেঁষে এই শুকনো জল চৌকির উপরে চটপট শান্ত হয়ে বসুন। অরুণ বাবা, আমি তোমায় একদিন নিজের অহংকারের মুখে বেশি অপমান করে এই সিংহ দুয়ার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি লজ্জিত। আপনি ওদিকের পুরনো দিনের সব ভুল বোঝাবুঝির কথা একেবারে মনের ভেতর থেকে মুছে ফেলুন কাকাবাবু। সন্তান কোনোদিন বাবার উপর রাগ রাখে না। বাবা, আমাদের এই ঘরের চালা দিয়ে কিছুটা পানি চুইয়ে পড়লেও মেঝের এই মাটির আগুনটুকু আজ আমাদের বেশি আরাম দেবে। রায় পরিবারের মর্যাদা আর সামাজিক সম্মানের চেয়েও যে মানুষের ভেতরের এই একতার টান কত বড় সত্য তা আজ আমি এখানে বুঝতে পারছি। আমার বুকের ভেতরের এত বছরের জমে থাকা সব হাহাকার আর কষ্ট আজ এই মা মেয়ের মিলনের টানে এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। অরুণ বাবা, আজ আমাদের এই নতুন পরিবারের বড় আনন্দের দিন। বনের চারিদিকের বাতাস আজ বেশি শান্ত আর নির্মল লাগছে রে। আজকের এই শুভ সকালে আমাদের ঘরের উনুন থেকে টাটকা ইলিশ মাছ এবং বেগুন ভাজির বড় এক সুগন্ধ ভেসে আসছে। মা, আজ এই রোদ ঝলমল দিনে আমাদের নিজেদের হাতের তৈরি এই নতুন ঘরের বারান্দায় বসে ইলিশ মাছ আর বেগুন ভাজা খাওয়ার আনন্দই আলাদা। রায় পরিবারের পুরনো অহংকার আজ এই পাহাড়ের খাঁটি মাটির টানে একেবারে মিশে গেছে রে অরুণ। এই মিলনের মাঝেই আসল পরম সার্থকতা। আমি সকালের দিকেই গোপাল আর নবারুণকে সাথে নিয়ে জঙ্গল থেকে শক্ত বাঁশ এনে এই ভাঙা চালার মুখটা সুন্দর করে বড় করে তৈরি করেছি। আমাদের এই ছোট ভাঙা ঘরটা আজ শুধু সামান্য কুড়ে ঘর নেই, এটা আজ আমাদের পুরো একতার এক বড় পবিত্র প্রতীক হয়ে উঠেছে। মা, গরম গরম ভাতের থালায় এই মচমচে ইলিশ মাছ আর বেগুন ভাজি গ্রামের বাকি মানুষগুলোর পাতে আজ আমরা আনন্দের সাথে পরিবেশন করব। এই তো রায় পরিবারের উপযুক্ত কন্যার মতো দয়ার খাঁটি কথা বলেছিস নন্দিনী মা। মানুষের মুখে অন্ন দেওয়ার মাঝেই আসল জীবনের পরম সুখ। বাবা, আমরা সবাই মিলে একসাথে হাত লাগালে এই পাহাড়ের ঢালেই একদিন এক নতুন সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। মঙ্গল হোক তোমাদের। এই ঘরের প্রতিটি কোণে যেন সব সময় এমন গভীর ভালোবাসার পবিত্র আলো চিরকাল একভাবে একতার সাথে জ্বলতে থাকে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই দুর্যোগের কারণে আমরা কোথায় আশ্রয় নিয়েছিলাম?